তো আজকে আমরা লাস্ট ক্লাসের যে পড়াটা করছিলাম ওটাই কন্টিনিউ করব। আজকে আমরা দেখব হচ্ছে যে কনজুগেশন যে প্রসেসটা হয়, যেখানে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে ডাইরেক্টলি ডিএনএ ট্রান্সফার হতে পারে একটা কনজুগেশন টিউবের মধ্যে দিয়ে। এই প্রসেসটাকে আমরা কিভাবে আমাদের কাজে লাগাতে পারি। তো আমরা অলরেডি বলেছিলাম যে এফ ফ্যাক্টর যেটা, এফ ফ্যাক্টরটা হচ্ছে এমন একটা প্লাজমিড যেটা যদি ব্যাকটেরিয়ার মধ্যে থাকে তাহলে ব্যাকটেরিয়া একটা এফ পিলি ফর্ম করতে পারে, যেই পিলিটা আরেকটা ব্যাকটেরিয়াকে কাছে আনতে হেল্প করে। তো দুইটা ব্যাকটেরিয়া যখন কাছে চলে আসে তখন একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে জিন ট্রান্সফার হতে পারে। তো যে দিবে তাকে এফ প্লাস হতে হবে, মানে তাকে এফ ফ্যাক্টর থাকতে হবে। আর যে নিবে সেই ইউজুয়ালি এফ মাইনাস হয়, মানে তার মধ্যে এফ ফ্যাক্টর থাকে না। তাহলে যে দিবে সে এফ পিলি ফর্ম করে, এখানে দেখো ছবিতে যে এফ পিলিটা এফ প্লাস থেকে এফ মাইনাসের দিকে যাচ্ছে। এরপর এফ মাইনাস সেলটা কাছে চলে আসছে, একটা কনজুগেশন টিউব ফর্ম হচ্ছে। সেই কনজুগেশন টিউবের মধ্যে দিয়ে বা কনজুগেশন ব্রিজের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া তার এফ ফ্যাক্টরটাকে ট্রান্সফার করছে। যখন ট্রান্সফার হচ্ছে তখন এফ ফ্যাক্টরটার একটা স্ট্র্যান্ড শুধু ট্রান্সফার হয়, আর আরেকটা স্ট্র্যান্ড অরিজিনাল ব্যাকটেরিয়ার মধ্যে থেকে যায়। যেই স্ট্র্যান্ডটা ব্যাকটেরিয়ার মধ্যে থেকে যায় সেইটাকে ব্যাকটেরিয়া আবার ওর ডিএনএ পলিমারেজ কাজে লাগিয়ে আবার ডাবল স্ট্র্যান্ডেড বানিয়ে ফেলে। আর একটা স্ট্র্যান্ড যেটা এফ মাইনাস সেল পাচ্ছে, সে আবার ওই স্ট্র্যান্ডটাকে তার ডিএনএ পলিমারেজ ব্যবহার করে ডাবল স্ট্র্যান্ডেড বানিয়ে ফেলে। তাহলে ডোনারের এফ ফ্যাক্টরও এখন ডাবল স্ট্র্যান্ডেড, আর এফ মাইনাস যে ছিল কিনা রেসিপিয়েন্ট, তার এফ ফ্যাক্টরও এখন ডাবল স্ট্র্যান্ডেড। যখন একটা ব্যাকটেরিয়ার মধ্যে রেসিপিয়েন্টের মধ্যে এফ ফ্যাক্টর চলে আসবে তখন আমরা রেসিপিয়েন্টটাকে আর এফ মাইনাস ডাকবো না, তখন সেও হয়ে যাবে এফ প্লাস। তাহলে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ায় এফ ফ্যাক্টর যখন যায় তখন আমরা এই প্রসেসটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি সেটা আমাদের তখন একটা চিন্তা হয়ে যায় যে এটা যদি পসিবল হয় তাহলে এটাকে কি আমরা কোনো কাজে লাগাতে পারি কিনা। এখন যখন সায়েন্টিস্টরা আবিষ্কার করলেন যে এফ ফ্যাক্টর শুধু ফ্রিলি সাইটোপ্লাজমের মধ্যে এফ ফ্যাক্টর প্লাজমিড হিসাবেই থাকে না, এটা অনেক সময় ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের মধ্যে ঢুকে যায়, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড এফ ফ্যাক্টর। এখানে ছবিতে দেখো প্রথম সেলে কোনো এফ ফ্যাক্টর নাই, সো এই সেলটা এফ মাইনাস। মাঝের সেলটাতে এফ ফ্যাক্টর আছে যেটা সাইটোপ্লাজমের মধ্যে। এটাকে আমরা ডাকি অটোনোমাস এফ ফ্যাক্টর। অটোনোমাস মানে হচ্ছে এফ ফ্যাক্টর ওর ইচ্ছা খুশি মতন চলে, ও সাইটোপ্লাজমে থাকে, ক্রোমোজোমের সাথে কোনো ইন্টারাকশন করে না। ওর যখন মন চায় ও ডিভাইড করে, ওর যখন মন চায় না ও ডিভাইড করে না। এটাকে বলা হয় অটোনোমাস। যখন কোনো এন্টিটি তার নিজের মনের ইচ্ছা মতন চলাফেরা করতে পারে তখন সেই এন্টিটিটাকে অটোনোমাস ডাকা হয়। সেই এন্টিটিটা একটা মানে অর্গানাইজেশন হতে পারে, সেটা একটা প্লাজমিড হতে পারে, সেটা একটা কোনো এনজাইম হতে পারে। তো সেই এন্টিটিটা যখন নিজের মতন চলছে তখন আমরা তাকে অটোনোমাস ডাকছি। তো এই ক্ষেত্রে এফ প্লাস সেলের মধ্যে এফ ফ্যাক্টরটা যেহেতু সাইটোপ্লাজমে ঘোরাঘুরি করছে নিজের মতন, এই জন্য এটাকে আমরা অটোনোমাস এফ ফ্যাক্টর ডাকবো। আর একদম 3 নাম্বার সেল যেটা ডান দিকে, সেখানে দেখো এফ ফ্যাক্টরটা সাইটোপ্লাজম থেকে ব্যাকটেরিয়ার সেলের ক্রোমোজোমের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেটেড হয়ে গেলে তখন আমরা এই সেলটাকে ডাকবো এইচ এফ আর সেল। এইচ এফ আর মানে হলো গিয়ে তোমার হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন। হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন মানে যখন এফ ফ্যাক্টর একটা ব্যাকটেরিয়াল সেলের ক্রোমোজোমের ভিতরে ইন্টিগ্রেটেড থাকবে তখন ওই ব্যাকটেরিয়াটার আরেকটা ব্যাকটেরিয়ার সাথে কনজুগেশন করার চান্স বা প্রবাবিলিটি খুব বেশি বেড়ে যায়। এই জন্যে এই সেলটাকে বলা হয় এইচ এফ আর সেল, মানে সেল উইচ শোস আ টেন্ডেন্সি অফ হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন। যে খুব হাই ফ্রিকোয়েন্সিতে আরেকটা ব্যাকটেরিয়ার সাথে তার নিজের ডিএনএ রিকম্বাইন করে ফেলার একটা চেষ্টা করে, তাকে আমরা ডাকবো হচ্ছে এইচএফআর সেল। তো যখন এইচএফআর সেলটা থাকে ইন দ্য ফর্ম অফ এইচএফআর, তখন হয় কি যে এই যে এফ ফ্যাক্টরটা যে ক্রোমোজোমের ভিতরে ঢুকে গেল, এই এফ ফ্যাক্টরের তো ভিতরের যে কোনো জায়গায় অরিজিন অফ ট্রান্সফার থাকতে পারে, তাই না? অরিজিন অফ ট্রান্সফারটা তো তোমার এফ ফ্যাক্টরের ভিতরে একটা স্পেসিফিক জায়গাতেই সিচুয়েটেড থাকে। তো যখন ও ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢোকে
ওর ঢোকাটা ডিপেন্ড করে যে এফ ফ্যাক্টরের কোন অংশটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে ইজিলি ইন্টারঅ্যাক্ট করতে পারবে, যাতে এফ ফ্যাক্টরটা ভিতরে ঢুকে যেতে পারে। সেটা তো আর ওর অরিজিন অফ ট্রান্সফারের উপরে ডিপেন্ড করবে না। তাহলে এফ ফ্যাক্টরের যেই পার্টটা ক্রোমোজোমে ঢুকলো, সেই পার্টের ভিতরে যে কোনো র্যান্ডম জায়গাতেই অরিজিন অফ ট্রান্সফারটা থাকতে পারে। অরিজিন অফ ট্রান্সফারটা মানে ডিসাইড করে না যে এফ ফ্যাক্টরটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে কিভাবে ঢুকবে, কোথায় ঢুকবে, বা আদৌ ঢুকবে কিনা। এই জিনিসটাতে অরিজিন অফ ট্রান্সফারের কোনোই মানে রোল নাই। ওর মেন রোলটা হলো যখন কনজুগেশন হবে, তখন একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ায় যে ডিএনএ যাবে, সেইটা ও শুরু করে। অরিজিন অফ ট্রান্সফার মানে একটা সেল থেকে আরেকটা সেলে ডিএনএটা ট্রান্সফার হয় ফ্রম দ্যাট অরিজিন। তো অডিটিটা তার মানে যখন এইচএফআর সেল হলো, ফর্ম হলো, তখন এই এফ ফ্যাক্টরের ভিতরে যে কোনো র্যান্ডম পজিশনে অরিটিটা থাকতে পারে। তার মানে হচ্ছে নর্মালি যখন এফ ফ্যাক্টর ট্রান্সফার হয়, তখন এফ ফ্যাক্টরের অরিটি থেকে ট্রান্সফার শুরু হয়, তারপর অডিটি থেকে শুরু করে পুরা গোল করে ফ্যাক্টরটা পুরাটাই ট্রান্সফার হয়ে যায় একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে। কিন্তু যখন এফ ফ্যাক্টরটা ক্রোমোজোমের মধ্যে ইন্টিগ্রেটেড থাকে, তখন তো অডিটিটা কোনো র্যান্ডম জায়গায় থাকে। তাতে হয় কি যে শুধু এফ ফ্যাক্টর থাকলে যে ঘুরে এফ ফ্যাক্টরই ট্রান্সফার হতো, এখানে এসে দেখা যায় ঘুরতে গিয়ে এটা এফ ফ্যাক্টরের সিকোয়েন্স ট্রান্সফার করা শেষ করে ব্যাকটেরিয়ার সিকোয়েন্স ট্রান্সফার করা শুরু করে দেয়। কারণ এখানে গোলটা তো আরো বড়, গোলটা তো এখন এফ ফ্যাক্টর সহ ব্যাকটেরিয়াল সিকোয়েন্স সহ। সেই জন্য তোমার ইনিশিয়ালি যখন ট্রান্সফার হয় এফ ফ্যাক্টর একাই ট্রান্সফার হয়, সেখানে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের কোনো কিছুই হয় না। কিন্তু যখন এফ ফ্যাক্টর ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের একটা পার্ট হয়ে যায়, তখন এফ ফ্যাক্টরের সাথে সাথে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের কিছু অংশও ট্রান্সফার হয়ে যায়। আর এই ট্রান্সফার প্রসেসটা তো ইনডেফিনিট টাইমের জন্য হয় না, কিছুক্ষণ পরে ট্রান্সফার প্রসেসটা বন্ধ হয়ে যায়। তো যার জন্য হয় কি যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের যেই পার্টটুকু ট্রান্সফার হয়, সেই সেইটুকু পার্ট ওই রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়ার মধ্যে থেকে যায়। থেকে গেলে রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়ার মধ্যে যদি ওই পার্টের সিমিলার ইনফরমেশন থাকে, তাহলে দেখা যায় যে ওর মধ্যে ওই ইনফরমেশনটা ডাবল হয়ে যায়, ডাবল ডাবল হয়ে যায়। যেমন মনে করো যে একটা ইকোলাই থেকে ধরো আরেকটা ইকোলাই এর মধ্যে কনজুগেশন হচ্ছে, একটা ইকোলাই আরেকটা ইকোলাইকে এফ ফ্যাক্টর দিচ্ছে। তো দিতে গেলে কি হবে, ওর যখন এফ ফ্যাক্টরটা শেষ হয়ে যাবে, তখন তো ও ওর ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের অংশগুলা ট্রান্সফার করতে থাকবে। কারণ এফ ফ্যাক্টরের কাজই হচ্ছে ডিএনএ কে ট্রান্সফার করানো। এখন ও যদি একজন ডিএনএর সাথে অন্য কোনো একজন ডিএনএর সাথে ফিক্স হয়ে থাকে, তাহলে তো ও সেটাকেও ট্রান্সফার করতে থাকবে। যেমন মনে করো যে তোমার একটা ফ্রেন্ড, সে একা এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে, আর যদি সে এখন তোমার হাত ধরে থাকে, তাহলে সে যখন এক রুম থেকে আরেক রুমে যাবে, সে তো টেনে তোমাকেও নিয়ে যাবে। তো একইভাবে এফ ফ্যাক্টরটা যখন এখানে একটা সেল থেকে আরেকটা সেলে যাবে, সে তখন ক্রোমোজোমের কিছু অংশ আরেকটা সেলে নিয়ে যাবে। তো ক্রোমোজোমের যে অংশটা নিয়ে গেল, মনে করো ওই অংশটার মধ্যে একটা ল্যাকটোজ ভাঙার ইনফরমেশন ছিল, একটা সুক্রোজ ভাঙার ইনফরমেশন ছিল। তাহলে যখন ওই অংশটা নতুন সেলে ট্রান্সফার হবে, নতুন সেলটা একটা ল্যাকটোজ ভাঙার ইনফরমেশন পেয়ে যাবে, একটা সুক্রোজ ভাঙার ইনফরমেশন পেয়ে যাবে। এখন ও যদি নিজেও ইকোলাই হয়, তাহলে ওর মধ্যে তো আগে থেকেও ল্যাকটোজ ভাঙার আর সুক্রোজ ভাঙার ইনফরমেশন ছিল। তাহলে ওর মধ্যে তো ইনফরমেশন ছিলই, ইন অ্যাডিশন ও নতুন আরেকটা ব্যাকটেরিয়া থেকে ওই ইনফরমেশনটা ডাবল ডাবল পেয়ে গেল। পেয়ে গেলে কি হবে, ওর মধ্যে তখন ওই পার্টিকুলার ইনফরমেশনগুলো ডুপ্লিকেট হয়ে যাবে। একই ইনফরমেশন দুই কপি হয়ে যাবে, একটা ওর নিজের আগেই ছিল, আর একটা ও নতুন করে পাচ্ছে। এখন নতুন করে পেলে তখন কি হবে, তখন আমরা আমাদের যে ইউক্যারিওটিক সেল, যেগুলা ইউক্যারিওট মানে যেমন আমরা ইউক্যারিওট, যেমন তোমার অন্যান্য আরো ইউক্যারিওটিক অনেক অর্গানিজম আছে, কুকুর, বিড়াল, ঘোড়া, হাতি, সব ইউক্যারিওট। তো এদের মধ্যে যখন ডাবল একটা ইনফরমেশন ডাবল থাকে না, আমরা তো 50% ইনফরমেশন পাই ফাদার থেকে, আর 50% ইনফরমেশন তো পাই মাদার থেকে। তাহলে আমাদের মধ্যে কিন্তু সব ইনফরমেশনই ডাবল ডাবল থাকে, ফাদারেরটাও থাকে মাদারেরটাও থাকে। আমাদের মধ্যে কোনটা এক্সপ্রেস হয়, যেটা ডমিনেন্ট সেটা এক্সপ্রেস হয়, আর যেটা রিসেসিভ সেটা এক্সপ্রেস হয় না। তো যখন ব্যাকটেরিয়ার মধ্যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যে একটা ইনফরমেশন ডাবল হয়ে গেল, মানে অ্যাজ ইফ একটা ফাদার থেকে পাচ্ছে আর একটা মাদার থেকে পাচ্ছে, এরকম একটা ইনফরমেশন যখন হয়, তখন তো ওর খালি ওই অংশটুকুই ডুপ্লিকেশন হয়, যে অংশটুকু কনজুগেশনের কারণে পাস হচ্ছে। বাকি ইনফরমেশনগুলো তো ডুপ্লিকেশন হয় না।
যেমন এফ ফ্যাক্টর ট্রান্সফার হওয়ার জন্য সময় যদি সে ল্যাকটোজ আর সুক্রোজকে শুধু ট্রান্সফার করে, তাহলে শুধু ল্যাকটোজ আর সুক্রোজের ইনফরমেশনটা ডুপ্লিকেশন হয়, আর বাকি যত ইনফরমেশন আছে সেলের মধ্যে সেগুলা কিন্তু কোনোটাই ডুপ্লিকেশন হয় না। তো সেই জন্য আমরা এই ধরনের একটা ব্যাকটেরিয়াল সেল যার মধ্যে শুধু কিছুটা অংশ ডুপ্লিকেটেড কিন্তু বাকি অংশগুলো ডুপ্লিকেটেড না, তাকে আমরা ডাকবো পার্শিয়াল ডিপ্লয়েড। পার্শিয়াল ডিপ্লয়েড মানে এর মধ্যে খালি একটা অংশ ডুপ্লিকেট, বাকি অংশটা ডুপ্লিকেট না। তাহলে এই ধরনের একটা ব্যাকটেরিয়াল সেলকে আমরা কি ডাকবো? আমরা ডাকবো হচ্ছে পার্শিয়াল ডিপ্লয়েড। তো আমি এটাই এখানে লিখে দিচ্ছি, যেটাকে ডাকা হয় পার্শিয়াল ডিপ্লয়েড। আর পার্শিয়াল ডিপ্লয়েডের আহ গেল না কেনটা, এক সেকেন্ড। আচ্ছা, আমি চ্যাট বক্সে কোনো কিছু দিলে এটা তোমাদের কাছে যাচ্ছে না, ঠিক শিওর না যে কেন কেন যাচ্ছে না। এটাকে ডাকা হয় হচ্ছে পার্শিয়াল ডিপ্লয়েড। আর এছাড়াও আমরা এদেরকে মেরো ডিপ্লয়েড নামে ডাকতে পারি। মেরো ডিপ্লয়েডের স্পেলিং হচ্ছে MERO, তারপরে ডিপ্লয়েড DIPLOID। এটা হচ্ছে গিয়ে আমরা পার্শিয়াল ডিপ্লয়েডও ডাকতে পারি বা মেরো ডিপ্লয়েডও ডাকতে পারি। যখন একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে এরকম ইনফরমেশন ডুপ্লিকেশন হয়ে যায়, তখন ব্যাকটেরিয়ার একটা টেন্ডেন্সি আছে যে যখন একই ব্যাকটেরিয়ার ভিতরে দুইটা সিমিলার সিকোয়েন্স থাকে, তখন ব্যাকটেরিয়া সেই দুইটা সিকোয়েন্সের মধ্যে যে কোনো একটাকে রাখতে পারে। যে কোনো একটাকে রাখতে পারে, সেটা একটা পসিবিলিটি। আর একটা হচ্ছে যে ব্যাকটেরিয়া আবার দুইটাকেই রেখে দিতে পারে, মানে তাদের মধ্যে হয়তো এত বেশি মিলও নাই যে ব্যাকটেরিয়া এটাকে নোটিস করছে, তো সেটা দুই কপি থেকে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়া যদি সিগনিফিকেন্ট মিল থাকে, তখন একটাকে রাখে আরেকটাকে ডিস্ট্রয় করে ফেলে। তাহলে যখন একটা ব্যাকটেরিয়া পার্শিয়াল ডিপ্লয়েড হয়ে যাবে বা মেরো ডিপ্লয়েড হয়ে যাবে, তখন ব্যাকটেরিয়াটা ওই ডুপ্লিকেট ইনফরমেশনটাকে নিজের ক্রোমোজোমের মধ্যে ঢুকিয়েও নিতে পারে। তাহলে ও পার্শিয়াল ডিপ্লয়েডই থেকে গেল, ইনফরমেশনটা ডাবলই থেকে গেল। আর অল্টারনেটিভলি ব্যাকটেরিয়া ওই একটা ইনফরমেশন রেখে আরেকটা ইনফরমেশনকে ডিস্ট্রয় করে ফেলতে পারে। যে কোনো একটা রাখলো, একটা রেখে আরেকটাকে রিপ্লেস করে দিল, মানে একটাকে আরেকটাকে দিয়ে রিপ্লেস করে দিল, আর যাকে সরিয়ে ফেললো তাকে ও ডিস্ট্রয় করে ফেললো। তাহলে তোমার ফেট হতে পারে যে ও আইদার পার্শিয়াল ডিপ্লয়েডই থেকে যাবে, অর ও একটা রেখে আরেকটাকে ফেলে দিবে, যাকে বলা হয় রিকম্বিনেন্ট। রিকম্বিনেন্ট বানান হচ্ছে RECOMBINANT। আইদার ও রিকম্বিনেন্ট, যেখানে ওর একটাই ইনফরমেশন আছে আর একটা ও ডিস্ট্রয় করে ফেলেছে, কারণ ওরা দুজন এতই সিমিলার যে ও একটাকে রাখে। আর অল্টারনেটিভলি ও হতে পারে পার্শিয়াল ডিপ্লয়েড বা মেরো ডিপ্লয়েড, যেখানে ও দুইটা কপি রাখবে, একটা আরেকটাকে রিপ্লেস করবে না। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ফেটটা, যে ওর ফেটটা কি হবে যখন কনজুগেশন হবে এরকম একই ইনফরমেশন ডাবল ডাবল হয়ে যাবে, তখন ফেটটা কি হবে। কারণ ব্যাকটেরিয়া তো বাই নেচার মানে হ্যাপ্লয়েড, ও তো ওর তো সব ইনফরমেশন একটা করেই থাকে, ও তো আর বাবা মায়ের থেকে ক্রোমোজোম পায় না। তো যার জন্য ব্যাকটেরিয়া হচ্ছে বাই নেচার হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড হয় না। কিন্তু যদি জিন ট্রান্সফার হয় এরকম কনজুগেশন হয়ে, তাহলে অনেক সময় কিছু জিন ডুপ্লিকেশন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ও পার্শিয়াল ডিপ্লয়েড বা মেরো ডিপ্লয়েড হতে পারে। আর যদি রিকম্বিনেশন হয়, তাহলে একটাই থাকবে আর একটা নষ্ট হয়ে যাবে, যে ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়াটাকে ডাকবো রিকম্বিনেন্ট। এখন এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ফেট। কিন্তু আমার তো দরকার যে আমি হিউম্যান হিসাবে এই প্রসেসটাকে কিভাবে কাজে লাগাতে পারি। তো আমি যেটা চিন্তা করলাম, আমার মাথায় যেটা চিন্তা আসলো অ্যাজ এ সায়েন্টিস্ট, যে এই যে ব্যাকটেরিয়াল জিনগুলা যে যাচ্ছে এইচএফআর সেল থেকে আরেকটা সেলে একটার পর একটা যে ট্রান্সফার হচ্ছে, তাহলে এই প্রসেসটা কাজে লাগিয়ে আমি ব্যাকটেরিয়ার জিনকে ম্যাপিং করি না কেন? জিন ম্যাপিং করি না কেন? জিন ম্যাপিং মানে হচ্ছে যেমন কোনো একটা জায়গার ম্যাপ আমরা বানাই, ওই রকম সিমিলার ওয়েতেই আমরা জিনের ম্যাপ বানাই। নর্মাল ম্যাপে আমরা কি করি? একটা স্কুল, স্কুলের কিছু দূরে একটা মাঠ, তার কিছু দূরে একটা পুকুর, তার কিছু দূরে একটা মসজিদ,
তার কিছু দূরে একটা বাস স্ট্যান্ড। এভাবে আমরা ম্যাপটাকে প্রিপেয়ার করি ওই প্রপোর্শনে, যে স্কুলের খুব কাছে যদি মাঠ হয় তাহলে মাঠটাকে আমরা স্কুলের খুব কাছে ড্র করি। পুকুর যদি দূরে হয় তাহলে ওই প্রপোর্শনে, যদি মাঠ হয় 1 মিলিমিটার গ্যাপে, তাহলে দেখা যাবে যে পুকুর হয়তো হবে 10 মিলিমিটার গ্যাপে। মানে আমরা ডিস্টেন্স গুলোকে প্রপোর্শনেটলি ম্যাপ বানালে প্রপোর্শনেটলি আমরা ম্যাপটাকেও ওইভাবেই ড্র করি। তো সেই ম্যাপের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আচ্ছা স্কুলের খুবই কাছে মাঠ, আর একটুখানি দূরে হচ্ছে পুকুর, আর আরো দূরে হচ্ছে মসজিদ। এভাবে করে আমরা ম্যাপ দেখলেই আমরা যদি ডিস্টেন্স গুলো দেখি, তখনই আমরা একটা এস্টিমেট করতে পারি যে কোনটা কত কাছে থাকতে পারে বা কোনটা কত দূরে থাকতে পারে। তো একইভাবে আমরা যদি ব্যাকটেরিয়ার ভিতরে যে জিনগুলো থাকে, ইউজুয়ালি একটা স্পিসিজের, মনে করো ইকোলাই এর কথাই ধরি, ওর মধ্যে যে জিনগুলো থাকে সেগুলো হচ্ছে মোটামুটি ফিক্সড। আর ওই জিনগুলো যে একটার চাইতে আরেকটা কত দূরে থাকবে সেটাও কিন্তু মোটামুটি ফিক্সড, ফিক্সড ডিস্টেন্সেই থাকে। তো আমরা তখন এই জিনের একটা ম্যাপ বানাই। যাচ্ছে ইকোলাই, আমরা এত পড়াশোনা করছি ইকোলাই নিয়ে, তাহলে ওর ক্রোমোজোমের মধ্যে কোন জিনের পাশে কোন জিন, তার পাশে কোন জিন, তার মানে দূরে কোন জিন, এই জিনিসগুলো আমরা কেন ডিটারমাইন করে ফেলি না? তাহলে তো আমরা কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে আমরা ফুলি অ্যাওয়্যার থাকবো যে কোন কোন জিন আমাদের এই এক্সপেরিমেন্টে চলে আসতে পারে, বা কোন কোনগুলো অনেক দূরে চলে আসবে না। আমরা এগুলাকে কেন, এই ধরনের আমরা এক্সপেরিমেন্ট কেন করি না? তো তখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা এইচএফআর সেল নেই আর একটা এফ মাইনাস সেল নেই। এফ মাইনাস সেল তো পিলি ফর্ম করতে পারবে না, এইচএফআরটা পারবে, কারণ ইন্টিগ্রেটেড থাকলেও এফ ফ্যাক্টর তো ভিতরে আছে। সে অটোনোমাস হলেও আছে, সে ইন্টিগ্রেটেড হলেও আছে। সে অটোনোমাস হলে যেমন পিলি ফর্ম করতে পারবে, সে ইন্টিগ্রেটেড হলেও পিলি ফর্ম করতে পারবে, কারণ ইনফরমেশনটা তো ওর ভিতরেই থেকে যাচ্ছে, আইদার ইন্টিগ্রেটেড আর অটোনোমাস, ইনফরমেশন তো আছেই এফ এর মধ্যে। সো এই ফ্যাক্টর যতক্ষণ আছে সে ততক্ষণ তোমার আহ, এই তোমার ট্রান্সফার প্রসেসটা করতে পারবে, সে পিলি ফর্ম করতে পারবে। তো আমরা চিন্তা করি এভাবে যে আচ্ছা, ইন দ্যাট কেস আমাদের যদি এইচএফআর সেল থেকে এ ফ্যাক্টরের অডিটি থেকে জিন ট্রান্সফার হওয়া শুরু হয়, শুরু হওয়ার পরে কিছুক্ষণ পরে আমি যদি ওদের ট্রান্সফার প্রসেসটাকে ভেঙে দেই, ভেঙে দিয়ে আমি যদি দেখি যে আমার এফ মাইনাস সেলটা কোন জিনটা পেলো, তাহলে আমি বুঝতে পারবো যে ওই জিনটা তাহলে এ ফ্যাক্টরের অরিজিনাল ট্রান্সফারের সবচাইতে কাছে ছিল। মনে করো একটা এইচএফআর সেলের সাথে একটা এফ মাইনাস সেলকে আমি মিক্স করে দিলাম, দিয়ে 5 মিনিট পরে আমি ওদেরকে খুব সিভিয়ারলি ভর্টেক্স করে বা ব্লেন্ড করে আমি ওদেরকে একজনের থেকে আরেকজনকে ছাড়িয়ে দিলাম, যাতে ওদের কনজুগেশন ব্রিজটা ভেঙে যায়। ভর্টেক্স করলে তো ওখানে অনেক ফোর্স কাজ করবে, তো ওই ফোর্সে দেখা যাবে যে কনজুগেশন ব্রিজটা ভেঙে যাচ্ছে। তো যদি আমি দুইটা ব্যাকটেরিয়ার মাঝখানের কনজুগেশন ব্রিজ ভেঙে দেই, তাহলে দেখা যাবে যে ও এ ফ্যাক্টরের অডিটি ট্রান্সফার করে হয়তো আর ব্যাকটেরিয়ার আর একটা জিন ট্রান্সফার করে সারতে পেরেছে। তো ওই টাইমে আমি যদি 5 মিনিট পরে ভর্টেক্স করে ওদেরকে সেপারেট করে দেই, তাহলে ওই টাইমের মধ্যে কোন জিনটা ট্রান্সফার হলো আমি বুঝবো যে ওইটা অডিটি সবচেয়ে কাছে। এরপরে ধরো আমি আরেকটা টিউব রেখেছিলাম যাকে আমি ভর্টেক্স করিনি, তাকে ধরো আমি 8 মিনিট পরে ভর্টেক্স করলাম। তাহলে ওই 8 মিনিটের মধ্যে যদি আরো একটা জিন ট্রান্সফার হয়, তাহলে আমার এফ মাইনাস সেল ওই দুইটা জিন পাবে। প্রথম জন যদি ধরো ল্যাকটোজের জিন পায়, সেকেন্ড জন দেখা যাবে 8 মিনিট দেওয়ার কারণে ল্যাকটোজও পাচ্ছে আবার সুক্রোজও পাচ্ছে। আবার 3 নাম্বার জোন দেখা গেল যে আমি 8 মিনিটের পরে 10 মিনিট দিলাম, 3 নাম্বার জোনও দেখা গেল যে 2 নাম্বারের মতন খালি ল্যাকটোজ আর সুক্রোজই পাচ্ছে। কেন? কারণ 8 মিনিটে ওই দুইটা জিন ট্রান্সফার হতে পারছে, আর 10 মিনিটে ওই দুইটা জিন ট্রান্সফার হওয়ার পরে যে অংশটা, ওই অংশটার মধ্যে কোনো জিন ছিল না, যার জন্য 10 মিনিট দেওয়ার পরেও 8 মিনিটের গুলাই ট্রান্সফার হচ্ছে 10 মিনিটে, আর এক্সট্রা কোনো জিন ট্রান্সফার হচ্ছে না। তাহলে আমি যদি এইভাবে প্রসেসটাকে 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এভাবে একটা ফিক্স টাইম পর পর যদি আমি ওদেরকে ব্লেন্ড করে করে আলাদা করতে থাকি, তাহলে কিন্তু আমি মোটামুটি কোন জিনের পরে কোন জিন সেটার একটা আইডিয়া পেয়ে যাব। প্রথম জন যদি শুধু ল্যাকটোজ পায় তাহলে বুঝবো যে অরিটির পরেই ল্যাকটোজ ছিল, এই জন্যই অরিটি ট্রান্সফার হয়ে শেষ করার পরে ল্যাকটোজটাই ট্রান্সফার হচ্ছে। এরপরে যদি সুক্রোজ ট্রান্সফার হয় তাহলে বুঝবো যে ল্যাকটোজের পরে সুক্রোজ ছিল, এই জন্যই সুক্রোজ ট্রান্সফার হচ্ছে। আর টাইমটা হচ্ছে একটা ইন্ডিকেশন অফ ডিস্টেন্স।
কারণ 5 মিনিটের পরে 8 মিনিট ট্রান্সফার হতে যদি লাগে ল্যাকটোজ আর সুক্রোজের, তাহলে ল্যাকটোজ আর সুক্রোজের মাঝখানের ডিস্টেন্সটাকে আমরা 3 মিনিটের ইকুইভ্যালেন্ট ধরতে পারবো, 3 ইউনিট ধরতে পারবো, যে 3 ইউনিট পরে ওই সুক্রোজটা ট্রান্সফার হয়েছে। এখন 8 মিনিটের পরে যদি নেক্সট আবার 10 মিনিটের মধ্যে যদি আরেকটা জিন ট্রান্সফার হয়, মনে করো অ্যারাবিনোজ ট্রান্সফার হয়ে গেল, তাহলে আমি বুঝবো যে আমার সেকেন্ড যে সুক্রোজ ছিল তার চেয়ে আমার 3 নম্বরে যে অ্যারাবিনোস তাদের মাঝখানে 2 ইউনিট ডিস্টেন্স, প্রথমটা আর সেকেন্ডটার মাঝখানে 3 ইউনিট ডিস্টেন্স, আর সেকেন্ডটা আর থার্ডটার মাঝখানে 2 ইউনিট ডিস্টেন্স। তাহলে আমি যখন ম্যাপ ড্র করব, তখন আমি ফার্স্ট আর সেকেন্ডের মাঝখানে যদি 3 মিলিমিটার ডিস্টেন্স রাখি, তাহলে সেকেন্ডটা আর থার্ডটার মাঝখানে আমার 2 মিলিমিটার ডিস্টেন্স রাখতে হবে, কারণ ওদের ট্রান্সফার হতে ওই প্রপোর্শনের টাইমই লাগছে। প্রথম জনের 3 মিনিট লাগলে, সেকেন্ড জনের 3 মিনিট লাগলে, থার্ড জনের 2 মিনিট লাগছে। তার মানে থার্ড জন সেকেন্ড জনের একটু কাছে, সেকেন্ড জন ফার্স্ট জনের চাইতে যত কাছে, থার্ড জন সেকেন্ড জনের তার চাইতে বেশি কাছে, সেই জন্য ওকে 2 মিনিট দিলেই ও ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে আমি এই টাইম কতটুকু লাগছে সেইটার উপরে বেস করে আমি একটা ম্যাপ ড্র করে ফেলতে পারবো। এখন আমাকে এই ধরনের একটা স্টাডি করতে গেলে আমার যে দিচ্ছে সেও ইকোলাই, আবার যে নিচ্ছে সেও তো ইকোলাই। তাহলে আমি যখন কাজ করব, তখন আমি কিভাবে বুঝবো যে আমার এখানে কোন কে দিচ্ছে আর কে নিচ্ছে, যে নিচ্ছে সে কোনটা আসলে পেলো, আমি কিভাবে বুঝবো? কারণ আমি তো আহ দুইটা ইকোলাইকে পাশাপাশি দেখলে বুঝতে পারবো না, ওরা তো দুজন ইকোলাই একই রকম কলোনি ফর্ম করবে, একই রকম বিহেভ করবে। তাহলে আমি কিভাবে বুঝবো যে যে নিচ্ছে সে আসলে কোন সেলটা আসলে নিচ্ছে? আমার আমার তো দেখে তো কোনো বোঝার ওয়ে থাকবে না। এই জন্য আমি যে নিচ্ছে তার মধ্যে একটা এমন কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সিলেক্ট করব, যেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা যে দিচ্ছে তার মধ্যে নাই। তার মানে ডোনার হবে সেন্সিটিভ আর রেসিপিয়েন্ট হবে রেজিস্ট্যান্ট। কারণ আমার টার্গেট হচ্ছে রেসিপিয়েন্ট কি পেলো। রেসিপিয়েন্ট যদি আগে ল্যাকটোজ পায়, তাহলে ম্যাপে আমি ল্যাকটোজ আগে ড্র করব। রেসিপিয়েন্ট যদি পরে ল্যাকটোজ পায়, তাহলে আমি ম্যাপে ল্যাকটোজ পরে ড্র করব। তাহলে আমার মেইন ফোকাস হচ্ছে রেসিপিয়েন্টের উপরে। ডোনার কি দিল সেটা রেসিপিয়েন্ট তোমাকে বলে দিবে যে রেসিপিয়েন্ট আমি ল্যাকটোজ পেলাম। ডোনার বলবে না, কারণ ডোনার তো দিয়েই দিচ্ছে। ডোনার দিয়ে দিলে তো আর ওর মধ্যে ওই ইনফরমেশনটাই থাকবে না। তো তখন তোমার জন্য ইজি হবে। যেমন মনে করো যে একটা ক্লাসে দেখা গেল যে 10টা মেয়ে। এখন 10টা মেয়ের মধ্যে সেখানে ক্লাসের ভিতরে হয়তো কোনো একটা ছেলে একটা কোনো পার্টিকুলার মেয়েকে একটা ফুল দিল, একটা গোলাপ ফুল দিল। এখন যার হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়ানো, আমি তাকে ডাইরেক্টলি স্পট করতে পারবো যে এর হাতে ফুল মানে এ রেসিপিয়েন্ট। কিন্তু সেই 10টা ছেলের মধ্যে কে ওকে ফুলটা দিল সেটা আমার দেখার দরকার নাই, কারণ আমি রেসিপিয়েন্টের প্রপার্টি দিয়ে আমার এক্সপেরিমেন্টটা করছি, ডোনারের প্রপার্টি দিয়ে না। সেই জন্য রেসিপিয়েন্টকে কোনো একটা প্রপার্টি থাকতে হবে যেটা দিয়ে আমি ওকে আইডেন্টিফাই করতে পারবো। তো ইন দিস কেস ব্যাকটেরিয়ার জন্য ইজিয়েস্ট মার্কার হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে, তাহলে প্লেটের মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেই ওই ব্যাকটেরিয়াটাই শুধু গ্রো করে। যেমন এই ক্ষেত্রে যদি রেসিপিয়েন্ট স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট হয়, আর আমি যদি প্লেটের মধ্যে স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক দিয়ে দেই, তাহলে প্লেটের মধ্যে শুধু রেসিপিয়েন্টই গ্রো করবে, অটোমেটিক ডোনার ইনহিবিটেড হয়ে যাবে। সো আমি যাদেরকে দেখবো প্লেটে তারা এমনিতেই অটোমেটিক্যালি শুধু রেসিপিয়েন্টই হবে। তো আমার ওই রেসিপিয়েন্টকে আইডেন্টিফাই করতে গিয়ে আর অ্যাডিশনাল কোনো ঝামেলা নিতে হবে না। প্লেটে অ্যান্টিবায়োটিক দিলে এমনিতেই ডোনার গন, আমার এমনিতেই রেসিপিয়েন্টই গ্রো করবে। সো আমার ওই রেসিপিয়েন্ট যে কলোনি, যত কলোনি আসবে সবই রেসিপিয়েন্টেরই কলোনি আসবে, তো আমার ডোনার নিয়ে চিন্তাই করতে হবে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা খুবই ইজিলি ম্যানেজেবল একটা মার্কার, যেটা আমরা প্লেটের মধ্যে অ্যান্টিবায়োটিক দিলেই হয়ে যায়, আর এক্সট্রা আর কিছু করা লাগে না। তো এই কেসে আমরা যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট রেসিপিয়েন্ট চুজ করি, তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা অনেক ইজি হয়। তো তাহলে আমাদের কি দাঁড়ালো, আমরা একটা HFR সেল নিলাম যে হচ্ছে ডোনার, আর একটা F- সেল নিলাম যে হচ্ছে রেজিস্ট্যান্ট, সরি যে হচ্ছে রেসিপিয়েন্ট, আর সে অ্যাট দ্য সেম টাইম কোনো একটা স্পেসিফিক অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট যেটা ডোনার সেন্সিটিভ। এবার আমরা এদের দুজনকে মিক্স করে দিলাম একটা টিউবে। মিক্স করে দেওয়ার পরে আমরা এদেরকে একটা অপটিমাম একটা টেম্পারেচারে ইনকিউবেট করে রাখলাম, লেটস সে ফর 10 মিনিটস।
10 মিনিট পরে আমরা এরকম টিউব আমরা সেট আপ করবো। ধরো আমরা যদি টোটাল 6টা টাইম টেস্ট করতে চাই, তাহলে আমরা 6টা টিউব সেট আপ করবো। প্রথম টিউবটা আমরা ধরো 8 মিনিট পরে আমরা দেখতে চাচ্ছি যে কোনো জিন ট্রান্সফার হলো কিনা, কারণ প্রথমে শুরুতেই তো আর জিন ট্রান্সফার হয়ে যায় না। শুরুতে এইচএফআর সেলটা এফপিলি ফর্ম করে, সেটা একটা এফ মাইনাস সেলের সাথে অ্যাটাচ করে, তারপরে কন্ট্রাক্ট করে, তারপরে কনজুগেশন ব্রিজ ফর্ম হয়, তারপরে ট্রান্সফার শুরু হয়। সো শুরুতে তোমার একটুখানি টাইম দিতে হবে যে এই প্রসেসগুলো সবকিছু যেন হয়ে সারতে পারে, সেটার জন্য তোমার কিছুটা টাইম দিতে হবে। টাইম দেওয়ার পরে যখন ওরা কন্ট্যাক্টে চলে আসলো, তখন ডোনার থেকে রেসিপিয়েন্টে জিন ট্রান্সফার হওয়া শুরু হয়। শুরু শুরু হলে আমার 8 মিনিট পরে আমি কি করব, প্রথম টিউবটাকে ব্লেন্ড করে ফেলবো। প্রথম টিউবটা ব্লেন্ড করে ফেললে তাহলে ওদের মধ্যে ট্রান্সফার প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এখন যখন আমি ম্যাপ করব, তখন কিন্তু আমার ওই কোন জিনগুলা আমি ম্যাপ করছি সেগুলার ব্যাপারে কিন্তু আমার একটা আইডিয়া থাকতে হবে। যেমন তুমি যে এরিয়াতে ম্যাপ করবা, তোমার কিন্তু আইডিয়া থাকতে হবে যে হ্যাঁ, এই এরিয়াতে একটা মাঠ, একটা স্কুল, একটা মসজিদ এরকম আছে, তো এদের আমি ম্যাপ বানাবো। তোমার কিন্তু একটা প্রিলিমিনারি একটা আইডিয়া নিয়েই এই কাজটা শুরু করতে হবে, যে আমি যাদেরকে ম্যাপিং করছি এদের মধ্যে আমি স্পেসিফিক কিছু জিনের ম্যাপিং করব। তো এই কেসে যদি ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামে এখানে শো করছে যে এখানে আমরা স্পেসিফিক কিছু জিন কনসিডার করছি, যেগুলা হচ্ছে কিনা তোমার থ্রিওনিন জিন। প্রথমে দেখো, যদি এইচএফআর সেলটা দেখো, প্রথমে হচ্ছে থ্রিওনিন জিন, THR+, যেটা এটা হচ্ছে থ্রিওনিন জিন প্লাস। মানে হলো এই জিনটা থ্রিওনিন অ্যামাইনো অ্যাসিডটাকে সিনথেসিস করতে পারে। এই জিনটা থ্রিওনিন অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করতে পারে, এর জন্য এটা থ্রিওনিন প্লাস। আর যদি সিনথেসিস করতে না পারতো, তাহলে এটা হতো থ্রিওনিন মাইনাস। তাহলে এই এইচএফআর সেলটা থ্রিওনিন সিনথেসিস করতে পারে। যদি এফ মাইনাস সেলের দিকে তাকাও, যে কিনা রেসিপিয়েন্ট, দেখবা সে কিন্তু থ্রিওনিন সিনথেসিস করতে পারে না, সে হচ্ছে থ্রিওনিন মাইনাস। এরপরে হচ্ছে লিউসিন প্লাস। লিউসিন হলো একটা অ্যামাইনো অ্যাসিড। আমার এইচএফআর সেল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করতে পারে, আমার রেসিপিয়েন্ট সেল পারে না। এরপরে হচ্ছে অ্যাজি এস। অ্যাজি মানে হচ্ছে সোডিয়াম অ্যাজাইড। সোডিয়াম অ্যাজাইড একটা ডিটারজেন্ট। তো আমার ডোনার ব্যাকটেরিয়া হলো ওই ডিটারজেন্টে সেনসিটিভ, মানে ওই ডিটারজেন্ট ব্যবহার করলে আমার ডোনার ব্যাকটেরিয়া মারা যায়। কিন্তু আমার রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া হচ্ছে ওই ডিটারজেন্টে রেজিস্ট্যান্ট, এই জন্যে আমার রেসিপিয়েন্ট হচ্ছে অ্যাজি আর। আর মানে রেজিস্ট্যান্ট, আর ডোনার হলো অ্যাজি এস, মানে ডোনার হচ্ছে সেনসিটিভ। এরপরে হচ্ছে টন এস। টন এস হচ্ছে একটা পার্টিকুলার ব্যাকটেরিওফেজ সেনসিটিভ, একটা পার্টিকুলার ভাইরাস, একটা ব্যাকটেরিওফেজ সেনসিটিভ ডোনার। আর রেসিপিয়েন্ট হচ্ছে টন আর, মানে সে হলো ওই পার্টিকুলার ভাইরাসে রেজিস্ট্যান্ট। এরপরে ল্যাক প্লাস, মানে হচ্ছে এই ডোনার সেলটা ল্যাকটোজ ভাঙতে পারে, আর রেসিপিয়েন্টটা ল্যাক মাইনাস ভাঙতে পারে না। ডোনার গ্যাল প্লাস গ্যালাক্টোজ ভাঙতে পারে, রেসিপিয়েন্ট গ্যাল মাইনাস গ্যালাক্টোজ ভাঙতে পারে না। আর একটু দূরে দেখো, ডোনার স্ট্রেপ্টোমাইসিন সেন্সিটিভ, STRS মানে স্ট্রেপ্টোমাইসিন সেন্সিটিভ, আর রেসিপিয়েন্ট STRR মানে স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট। তাহলে যদি তুমি এদের মধ্যে জিন ট্রান্সফার অ্যালাউ করো, তাহলে তুমি জানো যে এখানে আমি টোটাল 6টা জিন নিয়ে স্টাডি করছি, এবং এই 6টা জিনের আমি ম্যাপ করব। মিনিং দ্যাট আমি কে আগে কে পরে সেটা কিন্তু জানি না। আমি যদি আগেই জানি যে এটার পাশে এটা, এটার পাশে এটা, তাহলে তো আমার ম্যাপ করারই কোনো দরকার নেই। তো আমি জানি যে আমি একটা এমন ব্যাকটেরিয়া নিয়ে ডিল করছি যে কিনা এই 6টা জিন ক্যারি করে, কিন্তু কোন জিনটা আগে কোন জিনটা পরে সেটা আমি জানি না, এটাই আমি ম্যাপ করে বের করব। তখন তোমার রেসিপিয়েন্টের মধ্যে যখন প্রথম 8 মিনিট সময় দিবা জিন ট্রান্সফার হওয়ার জন্য, তখন কিন্তু তোমাকে ধরেই নিতে হবে যে আমার এই 8 মিনিটের মধ্যে এই 6টা জিনের ওয়ান অর মোর দেন ওয়ান জিন ট্রান্সফার হয়ে যেতে পারে। ওয়ান অর মোর দেন ওয়ান কিসের উপরে ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে ওই জিনগুলা অরিটি থেকে কতটা কাছে। যদি অরিটির খুবই কাছে পরপর 2টা 3টা জিন হয়, তাহলে তারা 2 জন 3 জন খুব অল্প সময়ের মধ্যেই ট্রান্সফার হয়ে যাবে। আর যদি এরা অরিটি থেকে এক একজন খুব দূরে 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 থাকে,
যেমন প্রথম জনের চেয়ে দ্বিতীয় জন অনেক দূরে, দ্বিতীয় জন থেকে তৃতীয় জন অনেক দূরে, তাহলে দেখা যাবে যে ওই 8 মিনিটের মধ্যে অডিটি ছাড়া কেউই ট্রান্সফার হয়নি, মানে ব্যাকটেরিয়ার ওই 3টা জিনের কেউই ট্রান্সফার হয়ে সারতে পারেনি। তাও 10 মিনিট পরে হয়তো একটা ট্রান্সফার হবে, 15 মিনিট পরে হয়তো আরেকটা হবে, 20 মিনিট পরে হয়তো আরেকটা হবে। তো কাজেই এটা টোটালি ডিপেন্ড করে যে এই জিনগুলা অরিটি থেকে কত দূরে। যত বেশি দূরে হবে তত কম ট্রান্সফার হওয়ার পসিবিলিটি থাকবে। তাহলে আমি প্রথমে ব্যাকটেরিয়া দুটোকে মিক্স করলাম, করে আমি এদেরকে রাফলি 8 মিনিটের মতন সময় দিলাম। 8 মিনিট পরে এখন আমি দেখব যে কোন জিনটা রেসিপিয়েন্টের মধ্যে আসলো। এখন আমি যেহেতু জানি না যে এই 6টা জিনের মধ্যে কোনটা আসলো, আমাকে 6টাকেই টেস্ট করতে হবে। 6টা জিনকেই টেস্ট করে দেখতে হবে যে রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়াটা কাকে পেলো। তাহলে আমি জানবো যে আমার ম্যাপের মধ্যে অরিটি সবচেয়ে কাছে সেই থাকবে যাকে সে পেলো। তো এই কেসে আমার যেহেতু ডিফারেন্ট টাইপের জিন ইনভলভড, তো আমাকে এদেরকে ডিটেকশনও করতে হবে হচ্ছে মানে আলাদা আলাদা করে ডিফারেন্ট প্লেটে। তো আমি থ্রিওনিন পেলো কিনা সেটা দেখার জন্য 2টা প্লেট বানাবো। প্লেট মানে মিডিয়া, ব্যাকটেরিয়ার মিডিয়া বানাবো, যার একটার মধ্যে আমি থ্রিওনিন দিয়ে দিব, আর একটার মধ্যে আমি থ্রিওনিন দিব না। তো তোমরা তো জানো যে ব্যাকটেরিয়াল গ্রোথ করার জন্য ওদের অ্যান্টিবায়োটিক অ্যামাইনো অ্যাসিড লাগে। তো অ্যামাইনো অ্যাসিডের নিডটা তুমি চাইলে মিডিয়ার মধ্যে কন্ট্রোল করতে পারো। যেমন তুমি যদি এখানে পেপটন দিয়ে দাও, তাহলে পেপটনের মধ্যে অটোমেটিক সব অ্যামাইনো অ্যাসিডই থাকবে, তো তোমার আলাদা করে আর কিছু করতে হবে না। ওখানে কমপ্লেক্স একটা মিক্সচার থাকবে, সব অ্যামাইনো অ্যাসিড থাকবে। ওয়ারাস তুমি যদি অ্যামাইনো অ্যাসিড গুলোকে সেপারেটলি অ্যাড করো, মনে করো এই 20টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তুমি আলাদা আলাদা সলিউশন বানিয়ে তুমি অ্যাড করলা, পেপটন আর দিলা না, তাহলে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারবা যে তুমি কোনটাকে অ্যাড করছো আর কোনটাকে করছো না। তো ওইভাবে তুমি একটা প্লেটে সবই দিলা এক্সেপ্ট থ্রিওনিন, আর একটা প্লেটে সবই দিলা ইনক্লুডিং থ্রিওনিন। তাহলে তোমার 2টা প্লেট তৈরি হলো, একটা হচ্ছে থ্রিওনিন সহ আর একটা হচ্ছে থ্রিওনিন ছাড়া। একইভাবে তুমি 2টা প্লেট বানাবা, একটা লিউসিন সহ একটা লিউসিন ছাড়া। এরপরে সোডিয়াম অ্যাজাইড যেহেতু অ্যামাইনো অ্যাসিড না, এটা একটা ডিটারজেন্ট, তো তুমি 2টা প্লেট বানাবা, একটা সোডিয়াম অ্যাসাইড সহ আর একটা সোডিয়াম অ্যাসাইড ছাড়া। সোডিয়াম অ্যাসাইড থাকলে আমাদের রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া যেহেতু সোডিয়াম অ্যাসাইড রেজিস্ট্যান্ট, তার গ্রো করতে পারার কথা, আর ডোনার যেহেতু সেন্সিটিভ, তার গ্রো করতে পারার কথা না। তো 2টা প্লেট বানানা, একটা সোডিয়াম অ্যাসাইড সহ একটা ছাড়া। এরপরে ফেজের জন্য তুমি 2টা প্লেট বানালা, একটা ব্যাকটেরিওফেজ সহ একটা ছাড়া। ল্যাকটোজের বেলাতেও তুমি একটায় শুধু ল্যাকটোজই দিলা এনার্জি সোর্স হিসাবে, আর একটায় কোনো ল্যাকটোজ দিলা না। মানে একটায় শুধু এনার্জি সোর্স রাখলা ল্যাকটোজ, আর একটার মধ্যে কোনো এনার্জি সোর্সই দিলা না। ওকে। আর আহ, আরেকটা তুমি প্লেট বানালা যেখানে একটায় গ্যালাক্টোজ দিলা আর একটায় দিলা না। কারণ এতগুলা প্লেট কেন আমাকে বানাতে হলো, কারণ এখানে 6টা প্রপার্টি আমি টেস্ট করব যে রেসিপিয়েন্ট কোন প্রপার্টিটা পেলো, তো আমার 6টা প্লেটই বানাতে হবে, তা না হলে আমি বুঝতে পারবো না। তো আমি যখন ব্যাকটেরিয়া দুটাকে ইনিশিয়ালি মিক্স করে ব্লেন্ড করে ফেললাম 8 মিনিট পরে, তখন তো ওদের মধ্যে কনজুগেশন বন্ধ হয়ে গেল। তো তখন আমি কি করব, এখান থেকে 100 মাইক্রোলিটার করে করে ওই যে আমি 6 × 2 = 12টা প্লেট বানালাম, সেই প্রত্যেকটা প্লেটের মধ্যে আমি 100 মাইক্রোলিটার করে ব্যাকটেরিয়াল সাসপেনশন স্প্রেড প্লেট করে ফেলবো। আর এই সব প্লেটগুলোর মধ্যে আরো একটা জিনিস থাকবে, সেই জিনিসটা কি? এনিওয়ান? এই সব কটা প্লেটের মধ্যে আরো একটা জিনিস অবশ্যই থাকতে হবে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক। আমি যেহেতু রেসিপিয়েন্টকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, সো আমার সব প্লেটে রেসিপিয়েন্ট যে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট সেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে, যাতে শুধু রেসিপিয়েন্ট গ্রো করে, ডোনার গ্রো করতে না পারে। তাহলে আমি একটা টেস্ট টিউবের মধ্যে ডোনার রেসিপিয়েন্ট মিক্স করলাম, মিক্স করে ওদেরকে 8 মিনিট 37 ডিগ্রি ইনকিউবেটরে রেখে দিলাম। এই টাইমে ডোনার এফপিলি বানিয়ে F- এর কাছে নিয়ে তাকে জিন ট্রান্সফার করা শুরু করে দিল, স্টার্টিং ফ্রম অরিজিন অফ ট্রান্সফার অফ এফ ফ্যাক্টর।
তো অরিজিনাল ট্রান্সফার হয়ে গেল, এরপরে সে ব্যাকটেরিয়াল জিন ট্রান্সফার করা শুরু করলো, কারণ এ ফ্যাক্টরের পাশে তো ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। তার তো কাজ হচ্ছে তার সাথে যে তাকে টেনে নিয়ে যাওয়া। সে ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিয়া কি টানবে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হলে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমকেই টানবে, আর এ ফ্যাক্টরের নিজের অংশ হলে নিজের অংশকেই টানবে। তো সে যদি মনে করো যে এই টাইমের মধ্যে একটা পার্টিকুলার জিন ট্রান্সফার করলো, তো আমি রেসিপিয়েন্টের মধ্যে কোন জিন ট্রান্সফার করলো সেইটা তো আর আমি নিজে আগে থেকেই জানি না। সেই জন্য আমি এখানে 6 রকমের প্রপার্টি কন্টেনিং প্লেট বানালাম, একটা সহ একটা ছাড়া, একটা থ্রিওনিন সহ ছাড়া, লিউসিন সহ ছাড়া, সোডিয়াম অ্যাজাইড সহ ছাড়া, এভাবে করে আমি 6টা প্লেট বানালাম। এখন যখন ট্রান্সফার প্রসেসটা শেষ হয়ে গেল, আমি ব্লেন্ড করে ওদেরকে সেপারেট করে ফেললাম, তখন তো আমার রেসিপিয়েন্টকে পরীক্ষা করে দেখতে হবে যে সে কোনটা পেলো। তাহলে রেসিপিয়েন্টকে সিলেক্ট করে এরকম কিছু থাকতে হবে, সেটা হচ্ছে কি স্ট্রেপ্টোমাইসিন। আমার স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিকের রেসিপিয়েন্ট হচ্ছে রেজিস্ট্যান্ট। সো আমার ওই 12টা প্লেটের মধ্যে আমার ব্যাকটেরিয়াল সাসপেনশনকে আমি স্প্রেড প্লেট করে ফেললাম। স্প্রেড প্লেট করে ফেলার পরে আমি জানি যে আমার রেসিপিয়েন্ট হচ্ছে থ্রিওনিন বানাতে পারে না। তাহলে আমার থ্রিওনিন যেই প্লেটে নাই সেই প্লেটে রেসিপিয়েন্টের গ্রো করার কথা না, কারণ ও থ্রিওনিন বানাতে পারে না, আর থ্রিওনিন একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা ছাড়া ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। তাহলে আমার যে দুটো প্লেট ছিল, একটা থ্রিওনিন সহ আর একটা থ্রিওনিন ছাড়া, তার মধ্যে থিওরিটিক্যালি থ্রিওনিন সহতে রেসিপিয়েন্ট গ্রো করবে, থ্রিওনিন ছাড়াতে রেসিপিয়েন্ট গ্রো করবে না। কিন্তু আমি যদি দেখি যে রেসিপিয়েন্ট সেলগুলা থ্রিওনিন সহতেও গ্রো করছে, ছাড়াতেও গ্রো করছে, তখন আমি বুঝবো যে সে এই থ্রিওনিন জিনটা 8 মিনিটের মধ্যে ডোনার ব্যাকটেরিয়া থেকে পেয়ে গিয়েছে। তোমাদের হয়তো মনে আছে আমি একটু আগে বললাম যে ব্যাকটেরিয়ার মধ্যে যখন কোনো সিমিলার দুইটা ইনফরমেশন থাকে, তখন কিন্তু একটা আরেকটাকে রিপ্লেস করে দেয়। আর ইউজুয়ালি রিপ্লেসের সিকোয়েন্সটা হলো যে ঢোকে পরে সে এসে অরিজিনালটাকে রিপ্লেস করে দেয়। মানে নতুন যে আসে, নতুনটা এসে পুরানোটাকে রিপ্লেস করে। যেমন মানুষ যখন দুইটা বিয়ে করে তখন প্রথম বউটা তো বাসাতেই থাকে, আরেকটা বিয়ে করে যখন নতুন বউ নিয়ে আসে তখন দেখা যায় যে নতুন বউ ঢুকলে পুরান বউটাকে অনেক সময় খারাপ লোক যারা তারা বের করে দেয় বাসা থেকে। তো একইভাবে ব্যাকটেরিয়াকে খারাপ বলছি না, ব্যাকটেরিয়া এটা বোঝে না যে কে খারাপ কে ভালো। ব্যাকটেরিয়া যখন নতুন কোনো ডিএনএ পায় তখন সে পুরানো ডিএনএটাকে ইউজুয়ালি সরিয়ে ফেলে, ডিগ্রেড করে ফেলে, নতুনটাকে নেয়। অনেক সময় দুটাকেই রাখে, যেমন মানুষ, অনেক মানুষ থাকে দুই বউই রাখে, বা বড় বউটা বাধ্য হয়ে থাকে যেহেতু কোনো জায়গা থাকে না সেই জন্য। একইভাবে ব্যাকটেরিয়া অনেক সময় দুইটাকেই রেখে দেয়, যেটা আমি একটু আগে বললাম যে পার্শিয়াল ডিপ্লয়েড বা মেরো ডিপ্লয়েড এটা হতে পারে। আবার একটা আরেকটাকে রিপ্লেসও করতে পারে। তো যখন রেসিপিয়েন্ট থ্রিওনিন পাবে, যদি থ্রিওনিনটা ওর থ্রিওনিনকে রিপ্লেস করে দেয়, তাহলে হবে কি যে ও যে ছিল থ্রিওনিন মাইনাস, থ্রিওনিন সিনথেসিস করতে পারতো না, সে কিন্তু এখন থ্রিওনিন প্লাস, থ্রিওনিন সিনথেসিস করতে পারছে। তার মানে ও কেয়ার করে না তুমি মিডিয়াতে থ্রিওনিন দিচ্ছ কি দিচ্ছ না, ও নিজেই নিজের থ্রিওনিন বানিয়ে ফেলতে পারে। এই জন্যে যদি তুমি 8 মিনিটের মধ্যে ব্যাকটেরিয়াকে থ্রিওনিনে ট্রান্সফার হতে দাও, তাহলে দেখা যাবে যে যখন ওখান থেকে স্যাম্পল নিয়ে তুমি দুইটা প্লেট করবা, তখন থ্রিওনিন থাকলেও এই রেসিপিয়েন্ট গ্রো করবে, থ্রিওনিন না থাকলেও এই রেসিপিয়েন্ট গ্রো করবে। ওইটা দেখলে তুমি বুঝবা যে আমার রেসিপিয়েন্টটা তার মানে ডোনার থেকে শুরুতেই থ্রিওনিন পেয়ে যাচ্ছে 8 মিনিটের মধ্যে। কিন্তু যদি এমন হয় যে থ্রিওনিন দিলেই গ্রো করছে আর না দিলে গ্রো করছে না, তখন তুমি বুঝবা যে ও থ্রিওনিন জিনটা পায়নি। তার মানে ও আগেও থ্রিওনিন মাইনাস ছিল, ও এখনো থ্রিওনিন মাইনাসই আছে। তাহলে এখন আমি বাকি প্লেটগুলো দেখি। বাকি প্লেটের মধ্যে একই জিনিস তুমি লিউসিনের জন্য দেখবা, যে আমার অরিজিনাল রেসিপিয়েন্ট তো লিউসিন মাইনাস ছিল, তার মানে তো লিউসিন তৈরি করতে পারে না। তার মানে ওকে গ্রো করাতে গেলে আমার মিডিয়ার মধ্যে লিউসিন দিয়ে দিতে হবে, তা না হলে ও নিজেরটা নিজে বানিয়ে নিতে পারবে না, আর ও গ্রো করতে পারবে না। তো যদি তুমি দেখো যে লিউসিন প্লাসে সে গ্রো করছে কিন্তু মাইনাসে গ্রো করছে না, তাহলে বুঝবা যে সে লিউসিনও পায়নি, তার মানে সে এখনো লিউসিন মাইনাসই থেকে গিয়েছে। এরপরে তুমি সোডিয়াম অ্যাজাইডটা দেখবা। সোডিয়াম অ্যাজাইড অরিজিনালি সে ছিল রেজিস্ট্যান্ট, এখন সে যদি সেন্সিটিভ হয়ে যায় তাহলে বুঝবা যে সোডিয়াম অ্যাজাইড থাকলে আর পারছে না গ্রো করতে, অথচ আগে তো পারছিল, তার মানে ও সোডিয়াম অ্যাজাইড জিনটা পাচ্ছে। আর যদি সেটা না হয় তাহলে বুঝবা সোডিয়াম অ্যাজাইডও পাইনি। এই একইভাবে ব্যাকটেরিওফেজ, সে আগে ব্যাকটেরিওফেজে রেজিস্ট্যান্ট ছিল, যদি এখন সেন্সিটিভ হয়ে যায়, ফেজ থাকলে যদি গ্রো না করে, তাহলে বুঝবা যে ও সেন্সিটিভ হয়ে গিয়েছে, এই জন্যই গ্রো করতে পারছে না। তার মানে ও ফেজ সেন্সিটিভিটি জিনটা পাচ্ছে ডোনার থেকে। আর ল্যাকটোজের বেলায় যদি শুধু ল্যাকটোজ খেতে দিলে সে খেতে পারে, গ্রো করে খেয়ে,
তাহলে বুঝবা যে সে ল্যাকটোজ খাওয়ার জিনটা ডোনার থেকে পেয়েছে, ল্যাক প্লাসটা। এই জন্য সে ল্যাকটোজ খেতে পারছে, গ্রো করতে পারছে। আর যদি না গ্রো করে, তাহলে বুঝবা যে ল্যাকটোজ জিনটা সে পায়নি, সে আগেও নেগেটিভ ছিল, এখনো নেগেটিভ। সেম ফর গ্যালাক্টোজ। তাহলে তোমার এই 6টা প্রপার্টির প্লেটের ওপরে গ্রোথের প্যাটার্ন দেখে তুমি বলতে পারবা যে রেসিপিয়েন্টটা কোন পার্টিকুলার জিনটা পেলো। এখন এমনও হতে পারে যে 8 মিনিট হচ্ছে খুবই শর্ট, সে কোনো জিনই পেলো না। এটা খুবই একটা পসিবিলিটি, হাই পসিবিলিটি, এটা হতেই পারে। কারণ তুমি তো আর জানো না যে কতটুকু টাইম লাগবে এক ফ্যাক্টরে ট্রান্সফার হওয়ার জন্য, বা এক ফ্যাক্টরের অরিজিন থেকে কে কত কাছে কোন জিন, তুমি দেখলে কিছুই জানো না। এই জন্য 8 মিনিটে কোনো কিছুই ট্রান্সফার নাও হতে পারে, উইচ ইজ পারফেক্টলি অলরাইট। এটা একটা হতেই পারে। আবার এমনও হতে পারে যে তোমার 8 মিনিটের মধ্যে তুমি 2টা প্লেটে এভিডেন্স পাচ্ছ যে সেখানে 2টা জিন চলে আসছে। যেমন 8 মিনিট পরে দেখা গেল যে থ্রিওনিন মাইনাস প্লেটেও গ্রোথ আসছে, আবার ল্যাক মাইনাস প্লেটেও গ্রোথ আসছে। তখন তো তুমি বুঝবা যে আরে আমি তো এগুলা 2টা প্রপার্টি তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা না। তাহলে 2টা প্রপার্টি কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? তার মানে আমি যে সময়টা দিয়েছি তাকে 8 মিনিট, সেই টাইমটার মধ্যে 2টা জিনের ট্রান্সফারটা পসিবল ছিল। তখন তোমাকে আরেকটা নতুন টিউবের মধ্যে ডোনার আর রেসিপিয়েন্ট মিক্স করে ওদেরকে 8 মিনিটের কম সময় দিতে হবে, যাতে একটা শুধু জিন ট্রান্সফার হয়। কারণ তোমার টার্গেটই তো হচ্ছে ম্যাপিং করা। যদি তুমি 2টা জিন চলে আসে, তখন তুমি কাকে আগে দিবা ম্যাপে? তুমি তো আর র্যান্ডমলি আগে দিতে পারবে না। এখন তো অ্যালফাবেটিক্যাল অর্ডার কাজ করবে না যে আচ্ছা থ্রিওনিন টি দিয়ে শুরু হয় আর ল্যাকটোজ এল দিয়ে শুরু হয়, তাহলে আমি ল্যাকটোজকে আগে দেই আর থ্রিওনিনকে পরে দেই। সেটা তো তুমি করতে পারবে না। সেই জন্য তোমাকে টাইমটা কমিয়ে আরেকটা এক্সপেরিমেন্ট সেট আপ করতে হবে, যেখানে তুমি চাইলে 5 মিনিট দিতে পারো, চাইলে আরো দুটো টাইম গ্যাপ রাখতে পারো। একটা 8 মিনিট যেটাতে 2টা জিন ট্রান্সফার হয়ে গেছে, সেখানে তুমি চাইলে একটা 6 মিনিট আর একটা 4 মিনিট রাখতে পারো। বা তুমি 7 মিনিট আর 6 মিনিট, 5 মিনিট রাখতে পারো। মানে এটা পুরোপুরি তোমার উপরে যে তুমি টাইমটা কতটুকু রাখবা। তো তাহলে আমার দরকার হচ্ছে যেন একটা জিন ট্রান্সফার হয়, একটার বেশি যেন না হয়। সেটা আমি প্লেটের প্যাটার্ন থেকে দেখেই বুঝতে পারবো। তাহলে যদি 8 মিনিটে শুধু থ্রিওনিন আসে, তাহলে আমার 10 মিনিটে হয়তো দেখা গেল যে 10 মিনিটেও শুধু থ্রিওনিনই আসছে। তারপরে 12 মিনিটে দেখা গেল যে থ্রিওনিনের সাথে ল্যাকটোজ চলে আসছে। 15 মিনিটে হয়তো গ্যালাক্টোজও আসছে। 18 মিনিটে হয়তো ওরা তিনজনই, আর কেউ নতুন আসেনি। 25 মিনিটে গিয়ে হয়তো আরো একজন আসলো। 30 মিনিটে গিয়ে হয়তো আরো একজন আসলো। এইভাবে করে আমি টাইমের একটা ট্র্যাক রাখবো যে কোনটা কত মিনিট পরে পরে ট্রান্সফার হচ্ছে। তার মানে আমার প্রত্যেকটা মিনিটের জন্য আমাকে 12 সেট প্লেট রেডি রাখতে হবে। যদি আমি 5টা ডিফারেন্ট মিনিট চুজ করি, যেমন 8 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, এরকম 5টা ডিফারেন্ট টাইম যদি আমি সেট করি, তাহলে আমার 5 × 12 = 60টা প্লেট বানাতে হবে। আর যদি আমি 4টা টাইম সেট করি, তাহলে আমার 4 × 12 = 48টা প্লেট বানাতে হবে। তো আমাকে ওইভাবেই প্রত্যেকবারই প্লেটিং করে করে দেখতে হবে যে কোন জিনটা ট্রান্সফার হচ্ছে। অল্টারনেটিভলি তুমি যেটা করতে পারো, সেটা হলো যে তুমি যেহেতু জানোই যে 8 মিনিট পরে থ্রিওনিন ট্রান্সফার হচ্ছে, তাহলে তুমি 12 মিনিট পরে থ্রিওনিনের প্লেটটা করার আর দরকার নাই। তখন তুমি বাকি প্লেট গুলা করলা। কারণ থ্রিওনিন তো তুমি জানোই যে 8 মিনিট পরে চলে যাচ্ছে, তো ওটার 12 মিনিট পরে তো 8 মিনিটেই যে চলে যায়, 12 মিনিটে তো সে শিওরলি যাবে। তাহলে 12 মিনিটের সময় তুমি থ্রিওনিনের প্লেটটা বাদ দিয়ে দিতে পারো। ইন দ্যাট কেস তোমার 10টা প্লেট ইউজ করতে হবে। 15 মিনিটে হয়তো তুমি যদি দেখো যে 10 মিনিটে 2টা জিন গিয়েছিল, 15 মিনিটে তাহলে ওই প্রথম 2টা জিনের প্লেট বাদ দিয়ে দিতে পারো। তাহলে 15 মিনিটে তোমার তখন 4টা, মানে 4 বার 4 2 × 8টা প্লেট হবে। তাহলে শুরুতে তোমার 12টা প্লেট থাকবে। একটা জিন ট্রান্সফার হয়ে গেলে 10টা হবে, আরো একটা জিন ট্রান্সফার হয়ে গেলে 8টা হবে, আরো একটা জিন ট্রান্সফার হয়ে গেলে 4টা হবে, সরি 6টা হবে। এভাবে করে করে তোমার আস্তে আস্তে তোমার প্লেট কমতে থাকবে। তো এইভাবে তুমি যখন একবার ডিটারমাইন করে ফেলবা যে কোন জিনটা কোনটার পরে ট্রান্সফার হচ্ছে, তখন তুমি এই ধরনের একটা সামারি দিতে পারবা রেজাল্টের, যেখানে তোমার ওয়াই অ্যাক্সিসে হচ্ছে পার্সেন্ট এইচএফআর এইচ জেনেটিক মার্কার্স অ্যামাং থ্রিওনিন প্লাস লিউসিন প্লাস স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট রিকম্বিনেন্টস। বলছে এটার মানে হলো যে তুমি যে এইচএফআর সেল যেটা, এইচ সেল যেটা, এইটাকে এটার থেকে যখন জিনটা তোমার যাচ্ছে, তখন এই এর থেকে যেই জিনটা যাচ্ছে, সেইটার থেকে কত পার্সেন্ট তোমার জিন রেসিপিয়েন্ট পাচ্ছে। কারণ রেসিপিয়েন্ট তো এখানে ডোনার থেকে থ্রিওনিন আর লিউসিন পাচ্ছে, আর হচ্ছে গিয়ে তোমার আহ অন্যান্য জিনগুলো পাচ্ছে, মানে সব জিনই পাচ্ছে।
তো এখানে তো রিকম্বিনেন্ট হতে হবে, রিকম্বিনেন্ট না হলে তো তোমার ওই ইনফরমেশনটা যদি ক্রোমোজোমের মধ্যে না ঢোকে রেসিপিয়েন্টের, তাহলে রেসিপিয়েন্ট তো ইনফরমেশনটাকে এক্সপ্রেস করবে না। মানে যে ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকছে সেই ডিএনএটাকে তো ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের মধ্যে আগে ইন্টিগ্রেটেড হয়ে যেতে হবে। ইন্টিগ্রেটেড না হলে তো ব্যাকটেরিয়া ওকে এক্সপ্রেস করবে না। এফ ফ্যাক্টরের বেলায় তো এফ ফ্যাক্টর নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট প্লাজমিড। ও যদি পুরোপুরি ট্রান্সফার হয়, ও ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে ওর মতন ও অটোনোমাস বিহেভ করতে পারবে। কিন্তু ও যদি ওই একটা পার্ট হিসেবে ট্রান্সফার হয়, আমরা যদি ওকে ব্লেন্ড করে আলাদা করে ফেলি, পুরাটা যদি আমরা ট্রান্সফার হতে না দিই, তাহলে ও তো আর একটা সার্কুলার প্লাজমিড হিসেবে থাকবে না। ও তখন জাস্ট যেটুকু ডিএনএ ট্রান্সফার হচ্ছে সেই ডিএনএ টুকু একটা ডিএনএ ফ্র্যাগমেন্টের মতন সাইটোপ্লাজমের মধ্যে পড়ে থাকবে। তো একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট তো একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঠিকভাবে এক্সপ্রেশন হতে পারবে না, কারণ ওকে সার্কুলার হতে হবে। ব্যাকটেরিয়াল ডিএনএটাকে সার্কুলার ডিএনএ যদি না হয়, তখন দেখা যাবে যে ডিএনএ ফ্র্যাগমেন্ট ওই রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়াটা এমনিতেই ভেঙে ফেলতে পারে। একটা ইনট্যাক্ট মানে ছোট একটা ব্রোকেন ডাউন ফ্র্যাগমেন্টকে ব্যাকটেরিয়া ইউজুয়ালি মেনটেন করে না, ভেঙে ফেলে। যদি সার্কুলার প্লাজমিড আসে তাহলে ও আর ভাঙতে পারে না, কারণ সার্কেলের তো কোনো শুরু নাই শেষ নাই, তো ও এনজাইমও বাইন্ড করাতে পারে না, ভাঙতেও পারে না। কিন্তু যদি একটা লিনিয়ার ফ্র্যাগমেন্ট আসে, ছোট একটা ফ্র্যাগমেন্ট আসে, তখন দেখা যায় যে ওই ফ্র্যাগমেন্টটাকে ব্যাকটেরিয়া খুব সহজেই ভেঙে ফেলতে পারে। তো সেটার জন্য আমরা এখানে বলছি যে পার্সেন্টেজ অফ রিকম্বিনেন্স, মানে যাদের ভিতরে ওই লিনিয়ার ফ্র্যাগমেন্টটা রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের মধ্যে রিকম্বিনেশন করে ঢুকে পড়ছে। কারণ ঢুকে না পড়লে ও কিন্তু ভেঙে যাবে, তখন তোমার এই এক্সপেরিমেন্টের কিন্তু কোনো রেজাল্ট আসবে না। দেখা যাবে যে কনজুগেশনও হচ্ছে, ডিএনএ ট্রান্সফারও হচ্ছে, কিন্তু রেসিপিয়েন্ট যেহেতু ডিএনএটাকে ভেঙে ফেলছে, সেই জন্য তুমি প্লেটে আর কোনো কলোনি পাচ্ছ না। শুধু তারাই গ্রো করবে প্লেটে যারা হচ্ছে রিকম্বিনেন্ট, কারণ তাদের মধ্যে ওই ডিএনএ ফ্র্যাগমেন্টটা ক্রোমোজোমাল ডিএনএ এর মধ্যে ঢুকে যাচ্ছে। ঢুকে গেলে তখন ওই ফ্র্যাগমেন্টটা এক্সপ্রেস করার একটা চান্স পাচ্ছে ব্যাকটেরিয়া। আর যদি ভেঙে যায় তাহলে তো আর ওটাকে এক্সপ্রেস করতে পারবে না। তো সেই জন্য এখানে ওয়াই অ্যাক্সিসে দেখাচ্ছে যে আমার রিকম্বিনেন্ট কতগুলো পাচ্ছি আমি। আর এক্স অ্যাক্সিসে আমি দেখাচ্ছি হচ্ছে টাইমটা। টাইমটা মানে কত টাইম পরে কোন জিন ট্রান্সফার হচ্ছে। তাহলে আমরা এখানে দেখছি যে 8 মিনিট পরে সোডিয়াম অ্যাজাইড সেন্সিটিভিটি জিন ট্রান্সফার হচ্ছে, 10 মিনিট পরে ব্যাক্টেরিওফেজ সেন্সিটিভিটি, 18 মিনিট পরে ল্যাকটোজ প্লাস, 25 মিনিট পরে গ্যালাক্টোজ প্লাস, আর এর আরো আগে তোমার এই 8 মিনিট বা ইয়ের আগে সেখানে তোমার থ্রিওনিন লিউসিন এগুলা ট্রান্সফার হচ্ছে। এই জন্যই ওরা ওয়াই অ্যাক্সিসে থ্রিওনিন আর লিউসিনের নামটা লিখেছে, কারণ ওরা যখন এক্সপেরিমেন্টটা শুরু করেছে 8 মিনিটে, ততক্ষণে দেখা যাচ্ছে যে থ্রিওনিন আর লিউসিন অলরেডি ট্রান্সফার শেষ। মানে ওদের থ্রিওনিন আর লিউসিনটাকে ওরা কনসিডারেশনের মধ্যে আনেনি, ওরা কেয়ার করেনি যে থ্রিওনিন আগে গেল না লিউসিন আগে গেল। সেই জন্য থ্রিওনিন লিউসিন ঢুকে যাওয়ার পরে ওরা নেক্সট স্টেপ থেকে ওরা ট্র্যাক করা শুরু করেছে যে আচ্ছা আমার সব সেলে থ্রিওনিন লিউসিন চলে আসছে, আচ্ছা আমরা এটা আর দেখবো না যে থ্রিওনিন আগে আসলো না লিউসিন আগে আসলো, এটা থেকেই যায়। এরপরে আমার বাকি যারা আসলো, বাকি 4 জনের মধ্যে কে আসলো সেটাকে আমি ট্র্যাক করি। সেই জন্য ওয়াই অ্যাক্সিসে তোমার থ্রিওনিন আর লিউসিনের মানে প্লাস সাইনটা অলরেডি গিভেন, মানে রেসিপিয়েন্ট অলরেডি থ্রিওনিন আর লিউসিন পেয়ে গিয়েছে, আর সে অলরেডি স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট আমরা জানি। সেই জন্য তোমার ওয়াই অ্যাক্সিসে দেখাচ্ছে যে থ্রিওনিন প্লাস লিউসিন প্লাস স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট রিকম্বিনেন্টের পার্সেন্টেজ কত, কতগুলো আমি পাচ্ছি। আমার টোটাল অরিজিনাল সেল কতগুলো দিয়ে আমি শুরু করেছিলাম, যদি আমি জানি যে আমি 1000 সেল দিয়ে শুরু করেছিলাম, তাহলে আমার 8 মিনিট পরে এখানে ওই রেসিপিয়েন্ট সেল এখানে কয়টা গ্রো করছে। যদি এখানে মনে করো যে 500টা গ্রো করে, তাহলে আমার এটা তোমার 50%, বা যদি 700টা গ্রো করে তাহলে 70%। মানে ওই পার্সেন্টেজটা হিসাব করে ওরা পার্সেন্টেজটা এখানে শো করছে। পার্সেন্টেজটা এই জন্য শো করছে কারণ ধরো যে শুরুতে যে জিনটা ট্রান্সফার হবে, তো হাইয়েস্ট পার্সেন্টেজ ওই জিনের তোমার তুমি পাবা। এরপরে তোমার যত টাইম যেতে থাকবে তত দেখা যাবে যে যেহেতু তোমার সেলের ইয়ে কমে যাচ্ছে, সেই জন্য তোমার আস্তে আস্তে এখানে পার্সেন্টেজটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে
সব সেল তো আর ট্রান্সফার করে সারতে পারছে না। যত তোমার শুরুর দিকের ইভেন্ট হবে তত সবাই করে সারতে পারবে, আর যত তোমার সময় বাড়তে থাকবে দেখা যাবে যে সব সেল এত কনজুগেশন করে সারতেও পারবে না। যত বেশি সময় দিবা তত দেখা যাবে কনজুগেশনের চান্স কমতে থাকবে, কারণ সব ব্যাকটেরিয়াকে তখন কাছে আসতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, তারপরে জিন ট্রান্সফার করে সারতে হবে। এখন একটা টিউবের মধ্যে তো সবাই একই সাথে, এটা তো রেস না যে আমি রেডি স্টেডি গো বললাম, সবাই এফপিলি ফর্ম করে ফেললো, সবাই রেসিপিয়েন্টকে কাছে নিয়ে চলে আসলো, সবাই একই সাথে জিন ট্রান্সফার করা শুরু করে ফেললো, সেটা তো আর হবে না। দেখা যাবে যত তোমার বেশি ট্রান্সফার করতে হবে তত তোমার ট্রান্সফার হওয়ার প্রবাবিলিটিটা তত কমে যাবে। কারণ তত তোমার, মানে বুঝতেই তো পারছো যে তুমি যদি একটা টিউবের মধ্যে 8 মিনিট দিয়ে সবাইকে বলো যে একটা জিন ট্রান্সফার করো, তো এটা পসিবল। কিন্তু তুমি যদি এখন মানে 18 মিনিট দিয়ে বলো যে 3টা জিন ট্রান্সফার করো, তখন এই 18 মিনিটের মধ্যে সব ব্যাকটেরিয়া তো আর সিনক্রোনাসলি সবাই একই সাথে পিলি ফর্মেশন করে রেসিপিয়েন্টকে কন্ট্যাক্ট করে তারপরে তোমার কনজুগেশন বীজ ফর্ম করে সারতে পারবে না। কেউ কেউ দেখা যাবে একটু দেরি করে ফেলবে, কেউ কেউ দেখা যাবে যে ট্রান্সফার কেবল শুরু করলো 8 মিনিট শেষ, তুমি 18 মিনিট শেষ, তুমি ব্লেন্ড করে ফেললা, ও আর ট্রান্সফার করার সময়ই পেলো না। কেউ কেউ হয়তো জাস্ট অডিটিটা ট্রান্সফার করছে, কনজুগেশন বীজ ফর্ম করে ফেলে তুমি তার মধ্যে ব্লেন্ড করে ফেললা। কেউ হয়তো অডিটি ট্রান্সফার করে তোমার সোডিয়াম অ্যাজাইডটা কেবল ট্রান্সফার করে সারলো, তুমি হয়তো ব্লেন্ড করে ফেললা। তাহলে কি হবে, যত সময় যাবে তত তোমার মানে বেশি জিন ট্রান্সফার হওয়ার পসিবিলিটিটা তত কমতে থাকবে। আর যত তোমার একটা জিন ট্রান্সফার হওয়ার জন্য তুমি দিবা তত এটার পসিবিলিটিটা বেশি থাকবে, কারণ ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াই মোটামুটি একটা জিন ট্রান্সফার করে সারতে পারবে। কিন্তু যত তুমি বেশি জিন ট্রান্সফার করতে দিবা দেখা যাবে ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া সেগুলো আর করতে পারছে না, কারণ সবকিছু এত পারফেক্টলি হচ্ছে না ব্যাকটেরিয়ার ভিতরে। তো যত তোমার বেশি জিন ট্রান্সফার হবে, যত সময় বেশি বাড়বে দেখা যাবে যে পার্সেন্টেজটাও তত আস্তে আস্তে কমতে থাকবে। তো তখন আমি এই ধরনের একটা ম্যাপ করতে পারবো যে কত মিনিট পরে কত কোন জিনটা ট্রান্সফার হলো। আর ফাইনালি আমি রেজাল্টটাকে এভাবে ইন্টারপ্রিট করতে পারবো, যেখানে আমি দেখাবো যে আমার প্রথমেই বাই হচ্ছে অরিজিনাল ট্রান্সফার, এরপরে 9 মিনিটে সোডিয়াম অ্যাজাইড যাচ্ছে, 11 মিনিটে ব্যাক্টেরিওফেজ যাচ্ছে, 18 মিনিটে ল্যাকটোজ যাচ্ছে, আর 25 মিনিটে গ্যালাক্টোজ যাচ্ছে। এভাবে আমি একটা রেজাল্টটাকে ইন্টারপ্রিট করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমরা কিভাবে কনজুগেশন ইউজ করে আমরা ম্যাপিং করতে পারি, জিন ম্যাপিং করতে পারি। আর আমরা কিভাবে রেজাল্টটাকে ইন্টারপ্রিট করব সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো যদি আমি তোমাদেরকে এরকম কোয়েশ্চেন দেই যে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে এই 4টা জিন যাচ্ছে আর এদের ট্রান্সফার হওয়ার টাইম হচ্ছে এত এত এত, তাহলে তুমি ইন্টারপ্রিট করো যে এই রেজাল্টটাকে তুমি ইন্টারপ্রিট করো যে এটার ম্যাপটা কেমন হবে। এছাড়াও এখান থেকে আরো অন্য কোয়েশ্চেনও আসতে থাকতে পারে। যেমন মনে করো যে এখানে এইচএফআর সেল আমরা কেন ইউজ করছি ম্যাপিং এর জন্য, কেন আমরা F+ সেল ইউজ করছি না, এখানে আমরা কেন রেসিপিয়েন্টটা স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট, কেন ডোনারটা স্ট্রেপ্টোমাইসিন রেজিস্ট্যান্ট না, তারপরে এখানে আমরা কেন প্রথমে 8 মিনিট পরে আমরা 12টা প্লেট কেন ব্যবহার করছি, 12টা প্লেট ব্যবহার করার কি জাস্টিফিকেশন, কেন আমি থ্রিওনিন প্লাস একটা মাইনাস একটা ব্যবহার করব। আর যদি আমার 8 মিনিট পরে আমি দেখি যে ব্যাকটেরিয়ার প্রপার্টি হলো যে সে এখন থ্রিওনিন সিনথেসিস করতে পারছে, তাহলে আমি কি বুঝলাম এখানে কি ঘটনাটা ঘটলো। এইভাবে এই এক্সপেরিমেন্টটাকে ডিসক্রাইব করতে আমি দিব না, কিন্তু এই এক্সপেরিমেন্ট থেকে তুমি যেই কনসেপ্টটা পেলা সেই কনসেপ্টের উপরে বেস করে কোয়েশ্চেন হবে। রেজাল্ট ইন্টারপ্রিট করতে হবে, যেটা খুবই সহজ, পানির মতন সহজ। এছাড়া তোমার এক্সপেরিমেন্ট রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকবে, যেমন আমরা কেন ডোনার রেসিপিয়েন্টকে ব্লেন্ড করছি, ব্লেন্ড করার কি দরকার। অথবা এরকমও কোয়েশ্চেন হতে পারে যে কনজুগেশনটাকে বন্ধ করার জন্য আমরা কি করতে পারি, তখন তোমাদেরকে লিখতে হবে যে ব্লেন্ড করতে হবে। এরপরে আমি হয়তো কোয়েশ্চেন দিতে পারি যে আহ কেবলই মনে আসলো আর এইমাত্র ভুলে গেলাম। এরকমও আমি হয়তো কোয়েশ্চেন দিতে পারি যে কেন আমরা একটা অ্যান্টিবায়োটিক প্লেটের মধ্যে রাখবো, কেন আমাদের অ্যান্টিবায়োটিকটা আমাদেরকে কিভাবে হেল্প করবে, সেটা আমি কোয়েশ্চেন দিতে পারি। তারপরে ধরো যে যদি এমন হয় যে 8 মিনিট পরে কোনো জিনই ট্রান্সফার হলো না তখন আমরা কি করব, বা 8 মিনিট পরে যদি 2টা 3টা জিন ট্রান্সফার হয়ে যায় তখন আমরা কি করব। এরকম ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন এই এক্সপেরিমেন্ট থেকে আসতে পারে। এখন এই যে কনজুগেশন, যে এক্সপেরিমেন্টটা, জিন ম্যাপিং এর যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্ট থেকে আমি চাই যে তোমরা সবাই
সবাই তোমরা মানে কোয়েশ্চেন বানাবা যে এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে। প্রত্যেক স্টুডেন্ট 10টা করে কোয়েশ্চেন বানাবা। 10টা করে কোয়েশ্চেন বানাবা যে এই এক্সপেরিমেন্ট থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তারপরে তোমাদের কোয়েশ্চেনগুলো আমি দেখে কম্পাইল করে তোমাদেরকে একটা কালেকটিভ একটা কোয়েশ্চেন ব্যাংক দিব, যেগুলা তোমরা চাইলে ওইগুলা ওই কোয়েশ্চেন অ্যান্সার গুলা পড়তে পারো, যে এখান থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ওকে, তোমাদের এই এক্সপেরিমেন্ট থেকে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই এক্সপেরিমেন্ট থেকে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। তামিম? নো মিস। আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পেরেছো 100% এখানে কি হচ্ছে? ইয়েস মিস, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যদি তোমরা সবাই বুঝে থাকো আমার জন্য ভালো, ভেরি গুড। আর যদি তোমরা না বুঝে থাকো কোনো পার্ট, তাহলে তোমরা আমাকে যদি বলো নেক্সট ক্লাসে, আজকে অলরেডি 4:40 বাজছে, আর 10 মিনিট সময় আছে, যদি তোমরা আমাকে নেক্সট ক্লাসে বলো যে আমরা এই এই অমুক অমুক পার্টটা বুঝিনি, তাহলে আমি ওই পার্টটা বুঝিয়ে দিব। আর এই এক্সপেরিমেন্টের পরে আমাদের তো আরেকটা টপিক আছে, আর আর দুইটা টপিক আছে ইনফ্যাক্ট। একটা হচ্ছে ট্রান্সডাকশন, আর আরেকটা হচ্ছে যে তোমার এফ ফ্যাক্টরেরই আরেকটু এক্সটেনশন আছে যেগুলো আমরা এখনো পড়িনি। তো ওইগুলো আমাদের পড়লে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হবে। তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরে যদি ইউনিভার্সিটিতে ফিজিক্যাল ক্লাস হয়, ইন পার্সন ক্লাস হয়, তাহলে ইন পার্সন ক্লাসে এই চ্যাপ্টার থেকে আমি একটা কুইজ নিব। অবশ্যই তোমাদেরকে জানাবো, কোনো সারপ্রাইজ কোনো টেস্ট হবে না, তোমাদেরকে জানানো হবে। তো আমি চাচ্ছি যে তোমাদের নেক্সট ক্লাস তো ওয়েনসডেতে, ওয়েনসডে মানে পরশুদিন, তো তোমরা যেহেতু পরশুদিনের মধ্যে যদি পারো কোয়েশ্চেন বানিয়ে ফেলতে 10টা 10টা করে, তাহলে খুব ভালো হয়। আর যদি পরশুদিনের মধ্যে না বানাতে পারো, যদি তোমাদের জন্য এটা বেশি শর্ট নোটিস হয়, তাহলে তোমরা আমাকে বাই নেক্সট মানডে সবাই 10টা 10টা করে কোয়েশ্চেন দিবা। আর কারো কোয়েশ্চেনের সাথে কারো কোয়েশ্চেন মিলাবা না, মানে মিলে তো যাবেই, একই এক্সপেরিমেন্ট থেকে কোয়েশ্চেন তো মিলবেই, কিন্তু তোমরা নিজেরা পার্সোনালি মিলাবা না। তাহলে হবে কি যে ভ্যারাইটি কোয়েশ্চেন আসবে। আর যদি তোমরা মিলাও, দেখা যাবে একই কোয়েশ্চেন সবাই দিয়ে বসে আছে, তখন আর ভ্যারাইটি থাকবে না। যত বেশি ভ্যারাইটি হবে তত তোমার ডিফারেন্ট অ্যাঙ্গেলে কোয়েশ্চেন অ্যান্সার জানা হবে, তত তোমার মানে পরীক্ষার সময় অ্যান্সার করতে পারার পসিবিলিটিটা বেড়ে যাবে। তো এটাই হচ্ছে মোটামুটি আজকের জন্য। তো আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। তোমাদেরকে একটু বলি যে যখন আমি অ্যাটেন্ডেন্স নিব, তখন তোমরা একটু অ্যাটেনশন দিবা। আর একবার যখন নাম কল করা হবে, যদি কেউ রেসপন্ড না করো, তাহলে আমি ওই নামটা আরো একবার ডাকবো। আর একবার ডাকার পরে তারপরে তোমরা যদি এসে কম্পিউটার অন করে বলো যে মিস আমি ছিলাম, আমি প্রেজেন্ট ছিলাম, হ্যান ত্যান, তাহলে কিন্তু তাকে আর প্রেজেন্ট দেওয়া হবে না। এই জন্যে তোমরা যখন রোল কল করা হবে, তখনই একটু অ্যাটেনশন দিলে আমার জন্য ভালো হয়। কারণ দেখা যাচ্ছে যে এখানে আমি কারো ফেস দেখতে পাচ্ছি না, তো একজনের নাম ডেকে শেষ করে ফেললাম, সে অ্যাবসেন্ট মানে কিছু বললো না। তারপর যখন আরেকজনকে ডাকছি, তখন সে প্রেজেন্ট 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 করতে থাকলো, তখন আর মানে ফিগার আউট করতে খুব ডিফিকাল্ট হয় যে কে অ্যাকচুয়ালি প্রেজেন্ট বলছে, কারণ তো ফেস দেখা যাচ্ছে না, আগের জনকে ডাকলাম সে নাকি নতুন যাকে ডাকলাম সে, বোঝা যায় না। সেই জন্য তোমরা অ্যাটেন্ডেন্সটা মানে একটু কেয়ারফুলি অ্যাটেনশন দিয়ে দিলে আমার জন্য একটু ভালো হয়। ম্যাম, আমি হচ্ছে লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিলাম, কিন্তু আমার অ্যাডভাইজিং কনফার্ম না হওয়ার জন্য কানেক্টে নাম আসে নাই। তো তখন আমি ইনস্ট্যান্টলি আপনাকে ক্লাসে বলছিলাম, তো আপনি বলেছেন যে নেক্সট ক্লাসে যাতে আপনাকে মনে করিয়ে দিই। এখন আমার তোমার অ্যাডভাইস নামটা কি বলো? হাসনাত জাহান ঐশী। তাহলে তো তোমার নাম এখানে থাকবে। জি ম্যাম। হ্যাঁ, এই যে। আচ্ছা, প্রেজেন্ট ছিল না? জি ম্যাম, প্রেজেন্ট প্রেজেন্ট ছিলাম। দিয়ে দিলাম, প্রেজেন্ট দিয়ে দিলাম। প্রেজেন্ট শুধু দিলেই তো হবে না, তোমাকে সেভও করতে হবে। আর থ্যাংক ইউ ম্যাম। নাশিতা, নাশিতা মারিয়াম, আছো নাকি? মিস। তুমি কি লাস্ট ক্লাসে ছিলা? না মিস, আমি পরে কনফার্ম করেছি অ্যাডভাইসে। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে তুমি অ্যাবসেন্ট, হ্যাঁ? জি মিস। তাহলে এটা আপডেট করে দিলাম। এবার আমি আজকের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ওকে, নিশাত লুবনা, প্রেজেন্ট ম্যাম। নুসরাত সুলতানা, ইয়েস ম্যাম। সুষমা ফাতিহা, আতকিয়া জামান, মায়েশা মুবাশিরা, প্রেজেন্ট ম্যাম। তামিম,
তামিম, ম্যাম Yes, আতকিয়া miss. জামান আছি ম্যাম কে? আতকিয়া জামান আমি না বললাম তোমাদেরকে যে আমি যখন রোল কল করব তখন অ্যাটেনশন দিবা, ম্যাম আবার ফেরত যেতে গেলে সময় নষ্ট মাইক হয়। অন করতে করতে ম্যাম চলে গেছে মায়েশা, Present, ma'am. তামিম প্রেজেন্ট, সাইফা, Present, ma'am. রুবাবা, রুবাবা Present, বুশরা, ma'am. নাফিসা তাবাসসুম, Present, ma'am. ম্যাম প্রেজেন্ট ম্যাম নাফিসা তাবাসসুম, প্রেজেন্ট ম্যাম শামসি মেহজাবিন, শামসি মেহজাবিন, হাসনাত জাহান, প্রেজেন্ট ম্যাম। সাদমান নূর, সাদমান নূর, সেজুতি সাহা, Present, ma'am. সুরাইয়া আফরিন, সুরাইয়া আফরিন, নাশিতা মারিয়াম। প্রেজেন্ট মিস তোমার নাম কি নাশিতা না নাশিতাত? নাশিতাত আচ্ছা। পুষ্পিতা, পুষ্পিতা সরকার। প্রেজেন্ট মিস আচ্ছা, তো তাহলে তোমাদেরকে যে 10টা করে কোয়েশ্চেন পাঠাতে বললাম, তোমরা আমাকে ইমেল করে দিবা। আমার জন্য ভালো হয় যদি ইমেল করো। তাহলে আমার ইমেল অ্যাড্রেসটা কি তোমাদের সবার কাছে আছে? না মিস, আমার অ্যাড্রেসটা যদি না থাকে তাহলে আমি চ্যাটে দেই, কিন্তু এটা কোনো একটা কারণে ও ওয়েটিং রুম পার্টিসিপেন্টের কাছে, তাহলে এই জন্যই যাচ্ছিল না। মিটিং রুম চ্যাট। তাহলে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেই। আমার ইমেল অ্যাড্রেসটা হলো, ও আচ্ছা, ব্র্যাকের ইমেল অ্যাড্রেসটা দিই। ম্যাম আমাদের লেকচার প্রোভাইড করে দিলে ভালো হতো। bracu.edu.bd না? মানে ac.bd তো না, না edu.bd না? ম্যাম আমাদেরটা তো এসি। ও, তাহলে তো আমারটাও এসি। আচ্ছা, তাহলে আমারটা হলো এখানে জাস্ট এই যে edu.bd-টাকে ac.bd লিখবা, ac.bd দিলেই হবে। আর লেকচার মেটেরিয়ালটা হচ্ছে যে আমি তোমাদের সাথে এই বইটা মনে হয় অলরেডি ক্লাসরুমে শেয়ার করেছি, একটু ক্লাসরুমটা একটু চেক করে দেখো জি যদি ম্যাম, বইটা ক্লাসরুমে। পেয়েছি, বাট লেকচারটা দিয়ে দিলে ভালো হতো। ও মানে যেটা রেকর্ডেড লেকচার? না না ম্যাম, লেকচার স্লাইড মানে আমরা তো নর্মালি স্লাইড যেগুলো প্রোভাইড করা হয় ক্লাসে সেটা। ও, আমি তো ওই যে এটার তো লেকচার স্লাইড বানাইনি, এটা ওই বই থেকেই পড়াই, বইয়ে তো হাইলাইট করাই আছে। এটা বই থেকে পড়ে ফেললেই হবে, মানে মোটামুটি বইয়ে যা আছে। আর আমি আজকের ক্লাসে যে রেকর্ডিং করলাম